বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে হচ্ছে 9 মার্চ 2026, আমাদের ভাইভা ব্যাচের তৃতীয় ক্লাস। দেখেন, গতদিন আমরা ভাইভা ব্যাচে যতদূর পর্যন্ত সিআরপিসি ফৌজদারি কার্যবিধি আলোচনা করছিলাম, যে 160 ধারায় তদন্তকারী কর্মকর্তা সাক্ষীরে তলব করে এবং সাক্ষীর জবানবন্দি গ্রহণ করে 161 ধারায়, এবং 161 ধারায় যদি আপনারা জিজ্ঞাসা করে যে 161 ধারার জবানবন্দিতে কে স্বাক্ষর করে, শুধুমাত্র তদন্তকারী কর্মকর্তা। এবং ওই জায়গায় কিন্তু আসামি যদি এইভাবে বলে যে আসামি কি জবানবন্দি নিতে পারে, না পারে না। সাক্ষীরা ভয় ভীতি দেখাবে না 163 ধারায়। 64 ধারায় হলো কনফেশন রেকর্ড করবে কে? জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট। ওই জায়গায় অ্যাকচুয়ালি কনফেশনও রেকর্ড করতে পারে, স্টেটমেন্টও রেকর্ড করতে পারে। বাদীর কথা বা সাক্ষীর কথা রেকর্ড করলে সেটাকে বলে স্টেটমেন্ট, আর আসামির দোষ স্বীকার রেকর্ড করলে সেটাকে বলে কি? কনফেশন। 65 66-তে তল্লাশি, এই জায়গায় প্রয়োজন নাই। 167-তে রিমান্ড। রিমান্ড মোটামুটি এর আগে পড়ছে। 167-2-এ কি? রিমান্ড। 167-2-এ রিমান্ড। তো রিমান্ড, বিচারিক পর্যায়ে রিমান্ড হলো 167-2। সর্বসাকুল্যে কতদিন? সর্বসাকুল্যে 15 দিন। এবং রিমান্ড কোথায় চাওয়া হয়? রিমান্ড চাওয়া হয় কগনিজেন্স কোর্টে, আমলি আদালতে। আর এরপরে জুডিশিয়াল কাস্টডি একটা বিধান যুক্ত করছে 2025 সালের সংশোধনীতে। 167-5-এ আসবে না, বাট জেনে রাখেন, আপনারা যেহেতু প্রিলি পড়ছি বা লিখিততে পড়ে আসছেন, 167-5-এ আছে মামলা তদন্তের সময়। মামলা তদন্তের সময় 120 দিন। 120 দিন। 120 দিনের মধ্যে যদি পুলিশ তদন্ত শেষ করতে না পারে, তাহলে কি দিবে? আসামিরে জামিন দিতে পারে। এইটুক মনে রাখেন। 167-5। হ্যাঁ, তদন্ত যদি 167-5-এ যদি 120 দিনের মধ্যে শেষ না হয়, এই জায়গায় আবার ওই যে আবার পার্থক্য আছে। অত পার্থক্যের দরকার নাই, যে ম্যাজিস্ট্রেট আদালত মৃত্যুদণ্ড, যাবজ্জীবন কারাদণ্ড 10 বছর হলে দিতে পারবে না, কিন্তু দায়ের আদালত পারবে। আপনি জাস্ট মনে রাখেন, তদন্তের সময় 120 দিন, 167-র কত? 5। শেষ। এরপরে 68, 69, 70, 71 এগুলো আমার জানার দরকার নাই। 172 কেস ডায়েরি, জাস্ট এতটুকু মনে রাখেন। 172 কি? কেস ডায়েরি। কেস ডায়েরি কি? কেস ডায়েরি হলো তদন্তকারী কর্মকর্তা তদন্তের অগ্রগতি, মানে যখন তিনি তদন্ত শুরু করলেন, যখন শেষ করলেন, এই যাবতীয় অগ্রগতি কিসে লিখে রাখেন? কেস ডায়েরিতে লিখে রাখেন। এটা হলো কত ধারা? 172। ধন্যবাদ। 173 পুলিশ রিপোর্ট। পুলিশ রিপোর্ট দেয় কে? তদন্তকারী কর্মকর্তা। পুলিশ রিপোর্ট অ্যাকচুয়ালি এটা হলো তদন্ত শেষে যদি ঘটনার সত্যতা পাই, তাহলে দেয় হচ্ছে কি? পুলিশ সত্যতা পেলে তাহলে দেয় চার্জশিট, যে অমুক 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 এই অপরাধ করছে, এটা হলো চার্জশিট। আর যদি সত্যতা না পায়, তাহলে দেয় ফাইনাল রিপোর্ট। আর দুইটারে করতে বলে কি? পুলিশ রিপোর্ট। বুঝছেন? এখন আমরা একটু করে যে আপনাদের একটা আমরা শিট দিব, ওখানে লেখা আছে যে পুলিশ রিপোর্টে কিন্তু অ্যাকচুয়ালি চার্জশিট বা ফাইনাল রিপোর্ট লেখা থাকে না। ওই জায়গায় লেখা থাকে সেন্ট আপ আসামি আর নট সেন্ট আপ আসামি। যদি সেন্ট আপ কলামে আসামিদের নাম থাকে, তাহলে ধরে নেওয়া হবে এদের বিরুদ্ধে চার্জশিট দিয়েছে। আর যদি নট সেন্ট আপ কলামে নাম থাকে, তাহলে ধরে নেওয়া হবে এদের বিরুদ্ধে কি দিছে? ফাইনাল রিপোর্ট দিছে। তাহলে সেন্ট আপ মানে হলো চার্জশিট, নট সেন্ট আপ মানে কি? ফাইনাল রিপোর্ট। এখন এই চার্জশিট যে 173 ধারায় দিল, এই চার্জশিট কি সিআর মামলায় দেওয়া যায়? মানে পুলিশ রিপোর্ট কি সিআর মামলায় দেওয়া যায়? সিআর মামলায় তো যদি তদন্ত প্রতিবেদন দিতে পারে, যদি তদন্ত দেয়, কিন্তু পুলিশ রিপোর্ট দেয় হচ্ছে জিআর বা নন জিআর। জিআর বা নন জিআর। পুলিশ সেন্ট আপ চার্জশিট, সেন্ট আপ চার্জশিট, আর নট সেন্ট আপ হলো ফাইনাল রিপোর্ট। আচ্ছা, ইউডি কেস 174 ধারা। আনন্যাচারাল ডেথ, অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করে 174 ধারায়। ইউডি কেস, আনন্যাচারাল ডেথ, অপমৃত্যুর মামলা তদন্ত করে পুলিশ কত ধারায়? 174। 174 অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করে, জাস্ট এতটুকু মনে রাখেন, অপমৃত্যুর মামলা পুলিশ তদন্ত করে 174 ধারা। আর একটা জিনিস মনে রাখেন, সাপ্লিমেন্টারি চার্জশিট কাকে বলে? একবার চার্জশিট দেওয়ার পরে যদি আবার চার্জশিট দেয়, এটার বলে সাপ্লিমেন্টারি চার্জশিট। এবং ফৌজদারি কার্যবিধিতে ফার্দার ইনভেস্টিগেশন আছে, কিন্তু রি ইনভেস্টিগেশন নাই। ফৌজদারি কার্যবিধিতে কি আছে? ফার্দার ইনভেস্টিগেশন, মানে অধিকতর তদন্ত আছে, কিন্তু কি নাই? আপনার পুনঃ তদন্ত নেই। তাহলে আমরা জানতে পারলাম যে আপনার
অপমৃত্যুর মামলা বা ইউডি কেস বা আনন্যাচারাল ডেথ কত ধারা? 174 ধারা। সুরতহাল প্রতিবেদন তৈরি করে 174 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। কি করে? নির্বাহী ম্যাজিস্ট্রেট সুরতহাল প্রতিবেদন তৈরি করে 174 ধারায় নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুরতহাল এটার ইংরেজি কি? ইনকোয়েস্ট। INQUEST INQUEST ইনকোয়েস্ট রিপোর্ট মানে সুরতহাল প্রতিবেদন। পোস্টমর্টেমও 174। সুরত হলো 174, পোস্টমর্টেমও 174। সুরত হলো 174-এর 5 আর পোস্টমর্টেম হলো 174-এর 3। 174-এর 3। এখন দুইটার ভিতর পার্থক্য বুঝেন। ডাক্তার করে হলো পোস্টমর্টেম আর সুরতহাল করে হচ্ছে কে? নির্বাহী ম্যাজিস্ট্রেট। সুরতহাল হলো যখন কোনো ঘটনা ঘটে যায় তাৎক্ষণিকভাবে গিয়েই কোন সুরতে আছে, সুরতের হাল কি, গলায় দাগ আছে কিনা, কোন জায়গার কি অবস্থা, এটা হলো সুরতহাল। আর কেটে ফেটে কেটে টেটে একেবারে মেডিকেলি যে কারণগুলো নির্ণয় করে এটা হলো কি? পোস্টমর্টেম। পোস্টমর্টেম 176(2) ডিসেন্টার ক্রপসেস বা ডিসেন্টার ক্রপসেস মনে না থাকলে কবর থেকে লাশ উত্তোলন 176(2) কে করতে পারে? নির্বাহী ম্যাজিস্ট্রেট বা জেলা ম্যাজিস্ট্রেট। বিচারিক ম্যাজিস্ট্রেট কিন্তু 176(2) ক্ষমতাপ্রাপ্ত না। তাহলে কবর থেকে লাশ উত্তোলন বলতে পারে যে, বলেন কবর থেকে লাশ উত্তোলন কত ধারা? 176(2) ধারা। এরপরে তো গতকাল পড়ছি 190 মনে রাখবেন আমলে নেয়, ম্যাজিস্ট্রেট আমলে নেয় কততে? 190। দায়রা আদালত আমলে নেয় 193। দায়রা আদালত আমলে নেয় 193। যদি আপনাকে বলে যে দায়রা আদালত কি সরাসরি আমলে নিতে পারে কিনা, দায়রা আদালত সরাসরি আমলে নিতে পারে না। যদি স্বাভাবিক মানে ম্যাজিস্ট্রেট যদি ওনার কাছে আসামিরে পাঠায় বা ম্যাজিস্ট্রেট যাদেরকে পাঠাবে তারপরে আমলে নিবে কততে? 193-তে। তাহলে দায়রা আদালত আমলে নিতে পারে বাট সে সরাসরি আমলে নিতে পারে না। বুঝছেন? এরপরে আমরা চার্জ এগুলো থেকে আসে না, চার্জ দরকার নাই। চার্জ জাস্ট এত সংজ্ঞাটুকু মনে রাখেন যে চার্জ কাকে বলে। কোন মামলায় এক পক্ষ যেটা দাবি করে অপর পক্ষ যেটা কি অস্বীকার করে সেটার উপর ভিত্তি করে কি গঠিত হয়? চার্জ গঠিত হয়। ধরেন নর্মালি যে বিষয়টা আমাদের কোর্টে গিয়ে দেখবেন যে জিজ্ঞেস করে, যে আসামিরে জিজ্ঞেস করে যে আপনার বিরুদ্ধে এত এত ধারা চার্জ গঠন হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? তো এই যে সে যদি দাবি করে আমি নির্দোষ বা দোষী যাই বলুক না কেন, চার্জ যদি সে বলে দোষী তাহলে তার সাথে সাথে সাজা দিতে পারে, আর নির্দোষ হলে তো তার বিরুদ্ধে বিচার শুরু হয়ে গেল। তাহলে এখন আমরা যেটা মনে রাখবো, ম্যাজিস্ট্রেট আদালত এবং দায়রা আদালতের বিচার পদ্ধতি, এই জায়গার কিছু বিষয় আপনারা জিজ্ঞাসা করতে পারে। আমরা নর্মালি এভাবে মনে রাখেন, বিস্তারিত এত জানা লাগবে না, ওখানে খুঁটিনাটি 2-4টা প্রশ্ন করে। যে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি আমরা জানি 241 থেকে 250, আর দায়রা আদালতের বিচার পদ্ধতি 265 ক থেকে 265 খ। তো এর মধ্যে আমার যেটা এই জায়গা জেনে রাখতে হবে সেটা হলো ম্যাজিস্ট্রেট আদালত অব্যাহতি দেয় 241 ক ধারায়। কত ধারায়? 241 ক। অব্যাহতি কিভাবে দেয়? অব্যাহতি দেয় হলো যে, আচ্ছা আর একটা অব্যাহতি কিন্তু আমাদের ওই জায়গায় বলা হয় নাই। যখন ওই যে পুলিশ রিপোর্ট দিল, পুলিশ রিপোর্টে যদি ফাইনাল রিপোর্ট দেয় যে পুলিশ সুপারিশ করছে যে এর কোনো দোষ করে নাই, তাহলে সেটারে ম্যাজিস্ট্রেট তারা কি দিতে পারে? অব্যাহতি দিতে পারে। এখন আপনি একটা জিনিস আপনারে ভাইবাতে একটা প্রশ্ন জিজ্ঞেস করতে পারে, বলেন তো খালাস কি, এর অব্যাহতি কি? আপনি বলবেন যে স্যার চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি, চার্জ গঠনের পরে দেয় খালাস। খুব সংক্ষেপে, অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার রিভিশন, খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। অথবা আপনি বলতে পারেন যে একটা মামলায় একেবারে সকল সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ করার পরে শেষ পর্যায়ে গিয়ে দেয় কি? খালাস। আর চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি। বুঝছেন? মানে অনেক জিনিস আপনি জানেন কিন্তু ভাইবা বোর্ডে জিজ্ঞেস করলে কিভাবে বলবেন, কিভাবে উপস্থাপন করবেন, এটা বলতে বলতে কিন্তু ওই জায়গার সময় চলে যায়। তাহলে চার্জ গঠনের আগে দেয় অব্যাহতি, চার্জ গঠনের পরে করে খালাস। তাহলে এই জায়গায় আমরা 241 ক-তে যে অব্যাহতিটা, এটা হলো যে একটা মামলা যখন বদলি হয়ে গেল চার্জ গঠনের জন্য, তো চার্জ গঠনের আগে অব্যাহতি ডিসচার্জের শুনানি হয়। ডিসচার্জের শুনানিতে ম্যাজিস্ট্রেট আদালত ডিসচার্জের শুনানিতে বাদী পক্ষের যাবতীয় কাগজপত্র দেখবে, আসামি পক্ষের বক্তব্য শুনবে, বাদী পক্ষের বক্তব্য শুনবে। কিন্তু ডিসচার্জের শুনানিতে আসামি পক্ষ কোনো কাগজপত্র দিলে সেটা বিবেচনায় নেওয়া হবে না। এটা আমরা লিখিততে পড়ছি না? এবং এটা আছে নজরুল ইসলাম বনাম রাষ্ট্র উচ্চ আদালতের কিসে? নজিরে। উচ্চ আদালতের নজিরে। তাহলে আমাদের মনে রাখতে হবে যে অব্যাহতি শুনানির ক্ষেত্রে কি হবে না?
আসামি যদি কোনো কাগজপত্র দেয় এটা বিবেচনায় নেওয়া হবে না, এবং অব্যাহতির বিরুদ্ধে প্রতিকার এবং সেক্ষেত্রে যদি দেখে যে আসামি কোনো অপরাধ টপরাধ করে নাই, তাহলে তারে মামলার দায় হতে প্রাথমিকভাবে অব্যাহতি দিতে পারে ম্যাজিস্ট্রেট আদালত 241 ক। এবং একটু জেনে রাখবেন, অব্যাহতি দেখ বা না দেখ, অব্যাহতি দেখ বা না দেখ প্রতিকার হলো কি? রিভিশন। অব্যাহতি যদি দিয়ে দেয় তাহলে সংক্ষুব্ধ বাদী, প্রতিকার কি? রিভিশন। অব্যাহতি যদি না দেয় সংক্ষুব্ধকে আসামি, প্রতিকার কি? রিভিশন। তাহলে ডিসচার্জ 241 ক মঞ্জুর করুক বা না করুক, প্রতিকার কি? রিভিশন। আর ডিসচার্জ শুনানির সময় কি আসামির কাগজপত্র দেখা হবে? না, আসামির কাগজপত্র দেখা হবে না। সেম কাজটা দায়রা আদালত কোথাতে করে? 265 গ। ক না, 265 গ। আচ্ছা, এখানে একটা কথা শিখে রাখেন, এগুলো হলো প্র্যাকটিক্যাল। ধরেন আমরা গতকাল শিখছি যে থানায় যদি আমলযোগ্য অপরাধ হয়, ওই মামলার কি এফআইআর হয়, এফআইআর এর পরে কি হয়? জিআর হয়। এখন আবার থানায় যদি জিডি হয়, সেটা হয় পরবর্তী কি? নন জিআর নাকি? আবার কোর্টে যদি করি সেটা কি হয়? সিআর। এখন যদি ম্যাজিস্ট্রেট আদালতে ওই মামলাটার বিচার হয় তাহলে জিআরই থাকে। ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হলে নন জিআরই থাকে, ম্যাজিস্ট্রেট আদালতে বিচার হলে সিআরই থাকে। কিন্তু ওই মামলাটার বিচার আদালত যদি দায়রা আদালত হয়, তখন দায়রা আদালতে কি আলাদা নাম্বার পড়ে? সেশন কেস নাম্বার, সেশন কেস নাম্বার। কিন্তু ম্যাজিস্ট্রেট আদালতে হইলে কিন্তু ওই মামলা আজীবনী জিআর, আজীবনী সিআর, আজীবনী নন জিআর। বুঝছেন? কিন্তু কোর্টে, সেশনস কোর্টে গেলে, দায়রা আদালতে গেলে কি পড়বে? সেশনস কোর্ট নাম্বার, মানে কেস নাম্বার, দায়রা মামলা নাম্বার এত। বোঝা গেল? আচ্ছা, এখন যে কথাটা বলতেছিলাম যে দায়রা জজ অব্যাহতি দেয় 265 গতে, দায়রা জজ যদি অব্যাহতি না দেয় তাহলে রিভিশন কোথায় করবেন? রিভিশনে যদি আমরা আছি না, রিভিশন সবসময় করতে উচ্চ আদালতে। ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন দায়রা জজের কাছে, আর দায়রা আদালতের যে কোনো সিদ্ধান্তের বিরুদ্ধে রিভিশন কোথায়? হাইকোর্ট। নিথেকারে বলার জন্য বলি, দায়রা আদালতে সকল মামলা পরিচালনা করবে কে? রাষ্ট্রপক্ষে। সেটা পিপিটা মানে কি আপনার? পিপি সাহেব, পিপি পাবলিক প্রসিকিউটর। দায়রা আদালতে যে কোনো মামলা পরিচালনা করবে কে? পাবলিক প্রসিকিউটর। আচ্ছা, এখন আপনার এই জায়গায় সব ধারা ওইভাবে মনে রাখার দরকার নাই, যেহেতু আমাদের সময় কম। সব ধারা মনে রাখা, জাস্ট ডিসচার্জ ম্যাজিস্ট্রেট আদালত কতটা করে, দায়রা আদালত কতটা করে। আর একটা জিনিস আমার জানতে হবে, সেটা হলো যদি ডিসচার্জ না করে তাহলে তো চার্জ গঠন করবে নাকি? ডিসচার্জ যদি না করে তাহলে চার্জ গঠন করবে, এবং চার্জ গঠনের সময় চার্জ গঠনের পরে তারা জিজ্ঞাসা করে যে আপনার বিরুদ্ধে এত এত দ্বারা চার্জ গঠন করা হলো, আপনি কি দোষী নাকি নির্দোষ? সে যদি বলে আমি দোষী, তাহলে ম্যাজিস্ট্রেট আদালত বা দায়রা আদালত তারা ইচ্ছা করলে সাথে সাথে সাজা দিতে পারে। এই যে চার্জ গঠনের সময় যে দোষ স্বীকারটা করলো, এই দোষ স্বীকারটা বলে গিলটি প্লিট বা প্লি অফ গিলটি। গিলটি প্লিট বা প্লি অফ গিলটি 243 ধারা বা 265 উয়া। 265 কত বলেন? এই জায়গায় দুইটা ধারা, এক হলো ম্যাজিস্ট্রেট আদালতের ক্ষেত্রে গিলটি প্লিট বা প্লি অফ গিলটি 243, আর দায়রা আদালতের ক্ষেত্রে কত? 265 উয়া। ভাই, তাহলে আপনারা যদি পরীক্ষায় জিজ্ঞাসা করে ভাইবাতে বলেন কনফেশন কাকে বলে আর গিলটি প্লিট কাকে বলে? তদন্ত পর্যায়ে আসামি ম্যাজিস্ট্রেটের কাছে যে দোষ স্বীকার করে সেটা হলো কনফেশন। আর চার্জ গঠনের সময় আসামি যে দোষ স্বীকার করে এটা বলে কি? গিলটি প্লিট। কনফেশনের উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দেওয়া যায় না, কিন্তু গিলটি প্লিটের উপর ভিত্তি করে সাথে সাথে কি সাজা দেওয়া যায়। যদি বলে যে গিলটি প্লিটের উপর ভিত্তি করে সাজা দিতে কি বাধ্য? না, বাধ্য না। এটা আদালতের জন্য কি বিবেচনামূলক, উনি দিতেও পারে নাও পারে। বুঝতে পারছেন? তাহলে গিলটি প্লিটের উপর ভিত্তি করে সাথে সাথে সাজা দিতে কি বাধ্য না। তাহলে বলেন, দীপিকা বলেন, কনফেশন কাকে বলে আর গিলটি প্লিট কাকে বলে? বলেন। মানে যে সময় তদন্ত করবে আসামিকে, সেই সময় আসামিকে নিজে বলে যে আমার দেশে নিজে স্বীকার করতে। কারে বলবে আসামি? ম্যাজিস্ট্রেটে। হ্যাঁ, তখন সেই যে তো স্বীকার, সেটা হচ্ছে কনফেশন। আর যখন ওই চার্জ গঠনের পরে, যখন
তার কাছে দোষ স্বীকারের কথা বলা হবে, সে যদি বলে তাহলে সেটা হলো দিন, এবং ওই সময় গিল্টি প্লিডের ধারা কত মনে আছে? 943। 43, ধন্যবাদ। আর দায়রা আদালতের ধারা? ও 265 জি ধন্যবাদ। এরপরে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পদ্ধতি মোটামুটি চার্জ গঠন হওয়ার পর বিচার টিচার যা যা হয়ে গেল সবকিছু হলো। এখন আপনারা একটা জিনিস জিজ্ঞেস করে, এটা সামনে আসতেছি, ধরেন সে যদি দোষ স্বীকার করছে তারে সাজা দেয় নাই, বা দোষ স্বীকার করে না, এখন তো চার্জ গঠন হয়ে গেল, চার্জ গঠন হয়ে গেল। এখন আপনারা জিজ্ঞেস করতে পারে যে বলেন তো একটা ফৌজদারি মামলার শুরু থেকে শেষ পর্যন্ত বলেন কিভাবে হলো। তো ফৌজদারি মামলা প্রাথমিকভাবে জি আর সি আর যাই হোক না কেন, চার্জ গঠনের পরের ধাপ কিন্তু একই রকম। প্রাথমিকভাবে জিআর মামলা হইলে যে থানায় হলো, সিআর মামলা হইলে কোর্টে হইলো, কিন্তু যখন পুলিশ রিপোর্টটা আমলে নিল, পুলিশ রিপোর্ট দেওয়ার পর আমলে নিল, বা সিআর মামলা যখন বদলি হলো, তার আগে একটা জিনিস বলে দেখি, কোন মামলা আমলি আদালত থেকে বিচার আদালতে বদলি কখন হয়? এটা এটা বইতে নাই, জানতে হবে। কোন মামলা আমলি আদালত থেকে বিচার আদালতে বদলি কখন হয়? জিআর মা নন জিআর হইলে যদি পুলিশ রিপোর্ট দেওয়ার পর পুলিশ রিপোর্ট আমলে নেয়, পুলিশ রিপোর্ট ম্যাজিস্ট্রেট আদালতে দিছে, ম্যাজিস্ট্রেট আদালত যদি পুলিশ রিপোর্ট কি নাই, আমলে নাই, তাহলে তারপরে কি করে দিবে? মামলা বদলি করে দিবে। কোন কোর্টে বদলি করবে? ওই দ্বিতীয় তফসিলের 8ম কলম অনুসারে যে আদালত কর্তৃক বিচারযোগ্য। যদি দায়রা আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে 205 গতে দায়রা আদালতের দায়রা জজের কাছে পাঠাই দিবে, আর যদি ম্যাজিস্ট্রেট আদালত কর্তৃক বিচারযোগ্য হয় তাহলে 205 গতে সিজিএম বা সিএমএম এর কাছে পাঠাই দিবে। বুঝছেন? দরকার নাই, জাস্ট মনে রাখেন যে চার্জশিট গ্রহণ করার পরে বদলি করে জিআর মামলা বা নন জিআর মামলা, কথা শেষ। তাহলে সিআর মামলা বদলি করে কখন? সিআর মামলা বদলি করে যখন সকল আসামি হাজির হয়। সকল আসামি হাজির হয়, একটা মামলায় 5 জন আসামি, 5 জন মামলা, 5 জন আসামি যখন হাজির হয় তখন সিআর মামলা কি করে? বদলি করে। এখন জিআর মামলা হোক বা সিআর মামলা হোক, যখন বদলি হইয়া ওই আদালতে গেল, ওই আদালতে যাওয়ার পরে প্র্যাকটিক্যালি যে জিনিস হয়, প্রথমে হলো পুনঃজমিন নেই। আপনারা যারা প্র্যাকটিস করেন জানেন যে আদালতে বদলি হয়ে গেল, বদলি হওয়ার ওই দিন কি নাই? আসামিদের পুনঃজমিন নেয়। পরের তারিখ রাখে চার্জ গঠন বা ডিসচার্জের, ওই তারিখে পরের তারিখে গিয়ে ডিসচার্জ শুনানি হবে, আর ডিসচার্জ যদি না দেয় তাহলে কি হবে? চার্জ গঠন। তাহলে চার্জ গঠন হয়ে গেল, জিআর সিআর এখন সব একই, চার্জ গঠন হয়ে গেল। এখন চার্জ গঠনের পরে শুনে নেই বিথিকা, চার্জ গঠনের পরে একটা ক্রিমিনাল মামলায় প্রথমে হবে রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, মানে বাদী যে মামলা করছে তার সাক্ষীরা এসে কি দিবে? সাক্ষ্য দিবে। আর আসামি পক্ষের আইনজীবী ওনারা কি জিজ্ঞেস করবে? জেরা করবে। বুঝছেন? যদি 5 জন সাক্ষী হয় 5 জন জবানবন্দি দিবে, 5 জন রে বাদী পক্ষ আসামি পক্ষের আইনজীবী কি করবে? জেরা করবে। যখন রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ করা শেষ, তারপরের ধাপ হচ্ছে 342, 342। 342 এর নাম হলো আসামির পরীক্ষা করা। এই জায়গা থেকে প্রশ্ন করে, বলেন ফৌজদারি কার্যবিধি 342 ধারায় কি আছে? 342 ধারায় হলো আসামিরে পরীক্ষা করা। কে পরীক্ষা করে? আদালত। 342 ধারায় কে পরীক্ষা করে? আপনাদের একজন ভাইবাতে প্রশ্ন করছে 342 ধারায় কি আছে? আসামির পরীক্ষা করে। কে পরীক্ষা করে? আদালত। কি বলে? কি সম্পর্কে পরীক্ষা করে? এতদিন যাবত যে সাক্ষ্য টাক্ষ্য গ্রহণ হয়েছে এই বিষয়ে তারে যে কোনো প্রশ্ন করতে পারে। আর কিছু বলে না। আর বলে যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান? এখন সাফাই সাক্ষী যদি সে দিতে চায় তাহলে তাকে আবার আবেদন করতে হবে 340 ধারায়। বুঝছেন? তাহলে বাট সাফাই সাক্ষী দিতে চান কিনা এই কথাটা জিজ্ঞেস করে কততে? ওই যে 342 এর দিনে। আর যদি সে দিতে চায় তাহলে তাকে আবার দরখাস্ত দিতে হবে, আবেদন করতে হবে যে আমি সাফাই সাক্ষী দিতে চাই। কত ধারায়? 340 ধারায়। বুঝছেন? তাহলে তাহলে আপনারা যদি বলে যে সাফাই সাক্ষী দেয় কত ধারায়? 340। কিন্তু সাফাই সাক্ষী দিবে কি দিবে না এই কথাটা জিজ্ঞেস করে কখন? 342 এর সময়। তাহলে সর্বপ্রথম এখন তাহলে আপনারা যদি বলে যে এই ফৌজদারি কার্যবিধি 342 ধারায় কি আছে বলেন, কি বলবেন? যখন বলবো যে স্যার 342 ধারায় আসামি পরীক্ষা, আসামির পরীক্ষা করে কি আদালত? কি বিষয় পরীক্ষা করে? যে আপনার বিরুদ্ধে তো সাক্ষী দেওয়া হলো, এই সাক্ষী আপনি কি দোষ স্বীকার চান? না, এটা ওইভাবে যে সাক্ষ্য দিল আপনি ওই জায়গা যদিও কোর্টে বলে যে দোষ স্বীকার করতে চান কিনা ওই শব্দের দরকার নাই, যে কোনো বিষয়ে প্রশ্ন করতে পারে। এতদিন যে তার সাক্ষ্য গ্রহণ করলে এই বিষয়ে যে কোনো প্রশ্ন করতে পারে, সে উত্তর দিতে বাধ্য না, উত্তর দিতে বাধ্য না। তবে যদি উত্তর দেয় এটা আবার আদালত কি নিবে? লিখে নিবে।
আর ওই দিন তারা আর একটা প্রশ্ন করে যে আপনি কি সাফাই সাক্ষী দিতে চান কিনা। যদি সাফাই সাক্ষী দিতে চায় তাহলে তার বিরুদ্ধে মানে সে দরখাস্ত করবে কত ধারায়, 340 ধারায়। এখন সাফাই সাক্ষী কাকে বলে বিথিকা বলেন দি? মানে অস্বীকার করা। এক্স্যাক্টলি, নিজের পক্ষে সাফাই গাওয়া যে আমি এই অপরাধ করি নাই, আমি এই অপরাধ করি নাই। তাহলে সাফাই প্রথমে গেল রাষ্ট্রপক্ষের সাক্ষ্য গ্রহণ, তারপরে 342 ধারা, তারপর সাফাই সাক্ষী। সাফাই সাক্ষী দিতেও পারে নাও পারে, দেখবা না দেখ। পরের ধাপ হলো আর্গুমেন্ট। পরের ধাপ কি? আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক, আর্গুমেন্ট মানে যুক্তিতর্ক। এরপরে এসেছিল রায়। রায় হয় খালাস পাবে, নাইলে কি পাবে? দণ্ড পাবে। তাহলে এ হলো কথা। এখন আমরা যেটা ম্যাজিস্ট্রেট আদালতে যে ধারাটা মধ্যে রাখবো, 241 কতে অব্যাহতি দেয়, গিলটি প্লিড করে 243, এই দুইটা মনে রাখবেন। আর এই জায়গায় মনে রাখার দরকার নাই। দায়রা আদালতের ক্ষেত্রে যা মনে রাখবেন, অব্যাহতি দেয় 265 কত গ বা সি, আর গিলটি প্লিড করে 265 কত উমা। দায়রা আদালতে যে জিনিসটা, আর ম্যাজিস্ট্রেট আদালতে যে বিচার টিচার শেষে খালাস দেয় বা দণ্ড দেয় 245, বিচার টিচার শেষে দণ্ড বা খালাস দেয় কত? 245। কিন্তু দায়রা আদালত করে 265 জ বা 265 কত ট, 265 জ আর 265 ট। এখন যদি বলেন স্যার দায়রা আদালতে 265 জটা দুই জায়গায় খালাস কে? এক খালাস হলো রাষ্ট্রপক্ষের মানে সাফাই সাক্ষী ব্যতীতই খালাস দেয় 265 জতে, আর সাফাই সাক্ষী শুনে টুনে যুক্তিতর্ক শুনে টুনে খালাস দেয় 265 জতে। সো আপনি জাস্ট মনে রাখবেন জ সমান সমান কত হয়? ভুলে গেছেন? এই স্যার জ সমান সমান এইচ হয়, তাহলে ইংরেজি কত? 265 এইচ। তাহলে দায়রা আদালত খালাস দেয় কয়টা ধারায়? 265 জ, 265 ট। যদি আপনাকে বলে যে স্যার দুইটা ধারায় কেন, আচ্ছা আপনি প্রথমে একটাই বলেন 265 জ, প্রথমে দুইটা বলার দরকার নাই। দায়রা আদালত খালাস দেয় 265 কত জ। আর মনে রাখবেন যে কোনো খালাসের বিরুদ্ধে প্রতিকার কি? আপিল। তাতে আপোষ মীমাংসার খালাস হোক, অনুপস্থিতির খালাস হোক, যে খালাস হোক, যে কোনো খালাসের বিরুদ্ধে প্রতিকার হচ্ছে আপিল। এতটুকু মনে রাখলেই হবে এই জায়গার ইনশাল্লাহ। আর এখন যেটা মনে রাখতে হবে সেটা হলো যে কোন মামলায় বাদী পক্ষ যদি দীর্ঘদিন যাবৎ সিআর মামলায় না আসে, বাদী পক্ষ মামলা করছে, করার পর নালিশকারী দীর্ঘদিন যাবৎ হাজিরা দেয় না, তাহলে নালিশকারী অনুপস্থিতির জন্য মামলা খারিজ হবে এবং আসামি খালাস পাবে 247 ধারা। 247 ধারা এটা শুধুমাত্র কোন আদালতের ক্ষেত্রে প্রযোজ্য? ম্যাজিস্ট্রেট আদালত। ম্যাজিস্ট্রেট আদালত আর সিআর মামলা, ম্যাজিস্ট্রেট আদালত আর সিআর মামলা। মামলা প্রত্যাহার 248 ধারা। সিআর মামলা প্রত্যাহার করলে চার্জ গঠনের আগে করুক বা পরে করুক, প্রতিকার কি? খালাস। সিআর মামলা চার্জ গঠনের আগে প্রত্যাহার করুক বা পরে প্রত্যাহার করুক, রেজাল্ট কি হবে? খালাস। কিন্তু জিআর মামলা বা দায়রা আদালতের কোন মামলা চার্জ গঠনের আগে যদি পিপি প্রত্যাহার করে তাহলে হবে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। দুইটা বিষয়, চার্জ গঠনের আগে প্রত্যাহার করলে অব্যাহতি, চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে খালাস। তাহলে 248 সাথে 494 ধারা, এই যে পিপি যে মামলা প্রত্যাহার করে এটা হলো 494। রুবেল বলেন 248 সাথে 494 মৌলিক কি পার্থক্য আছে? মৌলিক পার্থক্য ছিল 248 যেমন ছিল আপনার ওই সিআর মামলা, আর এটা করে ছিল পাতি। তাহলে কখন করে সিআর মামলা কখন খালাস দেয় বলেন? তার খেলা যায় একটা ছিল ইসে, তারপর আগে হোক আর পরে হোক, হুম, এটা ছিল আপনার ক্লাস দিল। আর আর পিপি করে ছিল আপনার জিআর, জিআর মাস জিআর, পিপি জিআর। জিআর জিআর যদি প্রত্যাহার করে চার্জ গঠনের আগে তাহলে পাবে অব্যাহতি, আর চার্জ গঠনের পরে প্রত্যাহার করলে কি হবে? খালাস। বুঝছেন? আচ্ছা, 249 ধারা দরকার, এটা একটু মনে রাখেন। 249 বলছে যে দীর্ঘদিন যাবৎ ম্যাজিস্ট্রেট আদালতে একটা জিআর বা নন জিআর মামলা চলতেছে, এখন রাষ্ট্রপক্ষ সাক্ষ্য হাজির করে নাই, তখন মামলার কার্যক্রম বন্ধ করে আসামিরে কি দিতে পারে? মুক্তি দিতে পারে, রিলিজ দিতে পারে। বাট এই মুক্তি কিন্তু আজীবন না, এর বিরুদ্ধে কিন্তু রিভিশন করা যাবে বা পুনরুজ্জীবিত করার আবেদন করা যাবে, পুনরুজ্জীবিত করার আবেদন করা যাবে। তাহলে জি, নতুন মামলাও করা যাবে। জি। আর 249 ধারাটা কোন ধরনের মামলার ক্ষেত্রে প্রযোজ্য? জিআর জিআর সিআর উভয় মামলার ক্ষেত্রে প্রযোজ্য।
কিন্তু দায়রা আদালতের এরকম কোনো বিধান নেই। আচ্ছা, এই জায়গার মোটামুটি নাই আর কিছু। আর আমার মনে রাখতে হবে টেন্ডার অফ পার্ডন, টেন্ডার অফ পার্ডন ক্ষমা প্রদর্শন, রাজ সাক্ষীর বিচার পদ্ধতি 337 থেকে 339 ক, এটা মনে রাখেন। রাজ সাক্ষীর বিচার পদ্ধতি 337 থেকে কত 339 ক। রাজ সাক্ষীরে বলে অ্যাপ্রুভার, APPROVER, APPROVER, অ্যাপ্রুভার। শুনেন, এই জায়গা প্রশ্নটা এইভাবে করে, মনে রাখেন এই জায়গা প্রশ্নটা এইভাবে করে যে আপনি ঢুকবেন, ঢোকার পরে সালাম দিয়ে বসবেন, জিজ্ঞেস করবে যে বলেন তো যে এমন একটা ঘটনা ঘটছে যে ঘটনায় ওই কোনো চাক্ষুষ সাক্ষী নেই, আসামিরাই একমাত্র অপরাধ করছে, ওই জায়গায় কোনো চাক্ষুষ সাক্ষী নেই, তাহলে এই মামলাটা কিভাবে প্রমাণ করা যাবে? এইভাবে হলো আপনার প্রশ্ন করবে, এই মামলাটা কিভাবে প্রমাণ করা যাবে? রাজ সাক্ষীর মাধ্যমে। কিভাবে মাধ্যমে? রাজ সাক্ষীর মাধ্যমে। রাজ সাক্ষী কিভাবে করে? রাজ সাক্ষী কিভাবে করে? রাজ সাক্ষী হলো যে যারা দোষ স্বীকার করছে, মানে যারা অপরাধ করছে আসামি, তাদের মধ্যে একজনকে কি দেওয়া, প্রস্তাব দেওয়া যায়, তুমি যা যা জানো সবকিছু কি করে দাও, স্বীকার করে দাও, যা তোমারে খালাস দেওয়া হবে, আর আসামিদের কি দেওয়া হবে, অন্যান্য আসামিদের কি দেওয়া হবে, শাস্তি দেওয়া হবে। তাহলে এই রাজ সাক্ষীর বিচার পদ্ধতি আছে 300 কত বলেন 37 থেকে ক, 337 থেকে 339 ক, এতটুকুই বললেন যে 337 থেকে 339 ক। কেমন আছেন আপনারা? আচ্ছা, এর বলেন বলেন কি বলবেন, বলেন, আমার পড়ানো আছে। আচ্ছা, তো এখন দেখেন যে জিনিসটা মনে রাখেন যে রাজ সাক্ষীর বিচার পদ্ধতি 337 থেকে 339 ক, এটা মনে রাখেন। আর 342 তো অলরেডি পড়ছি আমরা, আসামির পরীক্ষা করা। আর 340 হলো সাফাই সাক্ষী, নাকি? সাফাই সাক্ষী এই জায়গা কোনো জিনিস নাই, এখানে আপনারা ওই জিনিসটাই জিজ্ঞেস করতে পারে যে 342 ধারায় কি আছে বলেন, আর 342 ধারায় কি জিজ্ঞেস করে, এতটুক যেন অবশ্যই জানবেন। বিথিকা বলেন তো 342 ধারায় কি জিজ্ঞেস করে, কারে জিজ্ঞেস করে আদালত, বাদীরে না আসামিরে? আসামিকে। কি জিজ্ঞেস করে? হ্যাঁ, কি জিজ্ঞেস করে? এটা বলে বা যে কোনো প্রশ্ন দাঁড়ি করতে করে, জি। আর সাফাই সাক্ষী যদি দিতে চাই তাহলে তার আবার দরখাস্ত দিতে হবে কত ধারায়? 340 ধারায়, জি। এখন আপোষ মীমাংসা আছে 345 ধারায়। আপোষ মীমাংসা, আপোষ মীমাংসার ইংরেজি হলো কম্পাউন্ডিং অফেন্সেস, কম্পাউন্ডিং অফেন্সেস মানে অপরাধের আপোষ মীমাংসা। তো অপরাধের আপোষ মীমাংসা আর দ্বিতীয় তফসিলের কত কলামে আছে বলেন? দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে, দ্বিতীয় তফসিলের 6ষ্ঠ কলামে। আর ধারা কত? 345, ধারা 345। যদি আপনারা বলে যে কোনো মামলায় যদি আপোষ মীমাংসা হয়, তাহলে এই আপোষ মীমাংসার যে প্রতিকার কি কি দেয়? আপোষ মীমাংসা হইলে ওই মামলায় আসামিরা কি পায়? খালাস পায়। প্রতিকার, খালাস পাইলে ওর বিরুদ্ধে কি কোনো প্রতিকার আছে? আপিল করে কে করতে পারে? সরকার। এটা মনে রাখবেন। আর 2025 সালের সংশোধনীতে 345 ধারায় বেআইনি সমাবেশে আপোষযোগ্য করতে আসবে না, জানি রাখেন। বেআইনি সমাবেশের শাস্তি মাত্র 6 মাস, কিন্তু এর আগে এটা আপোষযোগ্য ছিল না। আনলফুল অ্যাসেম্বলি, আনলফুল অ্যাসেম্বলি। বিধিকা আপনারা যদি বলে যে বলেন তো খুনের মামলা আপোষ মীমাংসা করা যায় কিনা, কি বলবেন? এরকম সেটা বলবেন। আচ্ছা আচ্ছা, খুনের মামলা আপোষ মীমাংসা করা যায় না। আচ্ছা, এরপরে 374 ধারা আসেন। ধারা 374, আচ্ছা 374 আগে 368, 368 হলো ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়।
ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। আপনার জিজ্ঞেস করতে পারে যে মানে বাংলাদেশে মৃত্যুদণ্ড কার্যকর করে কিভাবে? ফাঁসিতে ঝুলিয়ে কত ধারায় আছে? 368 ফৌজদারি কার্যবিধি 368 ধারায়। ফৌজদারি মামলায় রিভিউ এর কোনো বিধান নাই। ফৌজদারি মামলায় জাজমেন্ট যে রায় একবার দিয়ে ফেললে রিভিউ এর কোনো কি নাই, বিধান নাই। তবে রায়ের করণিক ভুল সংশোধন করা যায় 369 ধারায়। করণিক ভুল, হালকা ত্রুটি বিচ্যুতি বা করণিক ভুল সংশোধন করা যায় 300 কত ধারায়? 69, 369। জি জি, রিভিউর বিধান নাই, বাট ওই হ্যাঁ, এটা করণিক ভুল সংশোধন করতে পারে আর কি আদালত, যে আদালত রায় দিছে সেই আদালত। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স হাইকোর্টে প্রেরণ করে। মৃত্যুদণ্ড অনুমোদনের জন্য ডেথ রেফারেন্স প্রেরণ করে, অনুমোদনের জন্য হাইকোর্টে পাঠায় 374, 374। মৃত্যুদণ্ড যে দিছে কোর্ট অফ সেশন, মৃত্যুদণ্ড কে কে দিতে পারে তা কি জানেন? মৃত্যুদণ্ড কে কে দিতে পারে? জেলা জজ, দায়রা জজ আর অতিরিক্ত দায়রা জজ। ওনারা যদি মৃত্যুদণ্ড দেয় তাহলে মৃত্যুদণ্ড দেওয়ার পরে ওনাদের ফাইলপত্র হাইকোর্টে পাঠাবে 374 ধারায়, এবং হাইকোর্ট ডিভিশন সেটা অনুমোদন করতে পারে বা বাতিলও করতে পারে বা অন্য যা কিছু করতে পারে, সেটা হলো 376, 376। আচ্ছা, ভুইয়া আর শিপন সাহেব, আপনারা আমাদের ভাইবা এক্সপিরিয়েন্স শেয়ার করেন তো। ভুইয়া সাহেবরা কি জিজ্ঞেস করছে আর আপনারা কি জিজ্ঞেস করছে বলেন, জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারে না। মিস্টার শিপন আমাদের বই থেকে বা ল করে ধরে রাখছে। এরপরে আমাদের নামটা শুনে আমার ভিতরে ভালো লাগছে, এক্সপেক্ট করবো না কি না। তার দোষে আমার সাথে সার্ভে করে একটা প্রশ্ন দেয় না। এরপরে যে ব্যবস্থা নিয়ে তৈরি করতে আপনার সিনিয়র ডাকি আমি সত্য হয়ে বলছি, স্যার আমার সিনিয়র পান কোন লাগবে এর দোকান করে কোন কথা লাগছে এই সিনিয়রিটি I was seniority সম্পর্ক না হবে তার মানে কি সব জায়গায় গেলাম আমি আমি একটা বিষয় আপনাকে চলতে দিই, তারপর আমার স্যার বাসায় ফিরে এই বলি ঠিক আছে। এরপরে লোন ধরে রয়েছে আমার আর কিছু দিতে হবে আপনি বলি গেছে কি অবস্থা যেটা তা আমার ডাকিটা দেখো জিজ্ঞাসা করে নাই যারা দেখবেন এরপরে মিটিংখানে বসে থেকে পরে বলছে কি ব্যাপার কারণ একশো একশো দাম দেখো স্যার আপনি তাদের মধ্যে মানে জ্ঞানী বা অভিযোগের সঙ্গে নিজেদের সামনে আমি এই সময় করতে পারছি, এটা ভালো লাগছে স্যার, একটু ভালো লাগে।
পড়াশোনা কেমন কি করা হচ্ছে? তবে স্যার আলহামদুলিল্লাহ পড়াশোনা ভালো করা হচ্ছে, তাই না? বা সবকটা টাইম পাশে দিচ্ছিলেন, আবার এখানে একটা প্রশ্ন কিন্তু জিজ্ঞাসা করে ভালোই আছে, সেটা ভালো আছে। তো বাংলাদেশ সাথে কোথায় কোথায় যাওয়া হয়? স্যার স্যারের সাথে উঠে যাই, স্যারকে সহযোগিতা করি। মানে আমি বললাম নানা ভাই করি না, আজকে স্যার আমার নানা ভাই খুব এই কথা মানে আমাকে কিছু নানা ভাই বলা যায়, স্যার থাকলে নানা ভাই থাকে না। ঠিক আছে, নানা ভাই হচ্ছে যে নানা ভাই সহযোগিতা করে, নানা ভাই এই তো কথা আছে। তো স্যার যেভাবে বলে সেভাবে চলাফেরা করি, একটা বলে একটা চেষ্টা করি। আমার এক্সক্লুশন অনেক আছে, ঠিক আছে, আমি আসতে তাদেরকে সালাম দিচ্ছি, ধন্যবাদ দিচ্ছি। আবার ফিরে এসে বাংলাদেশে এসে সার্টিফিকেট গুলো নিতে হবে। আবার তিনজনে ঠিক আমার দিকে তাকিয়ে আসছে যে আমি ওই 5 টাকা আমাদের দিকে দিই, আমি আর ওই 5 টাকা দিই বা ওইভাবে যাই আবার সেই সেক্টরটা নিয়ে আমাদের মধ্যে চাকরি লাগছে একটা দোষিত আমাদের বুঝে স্যার কিন্তু ভয়টা শুধু প্রাণী থেকে শেষ নেই, তাহলে কি আমার বাইরে তেমন কোনো সমস্যা নাই, ভালো থাকছে। তাইবার দেখে আগে যেসব প্রার্থীরা সামনে বসে তারা দেখলাম নানা ধরনের বই খাতা শীত নিয়ে একদম করতেছে। বেশ সুন্দর ভাই আপনি কি আমাকে চিন্তা করছেন? তেমন ভাই আপনি না চাইলেও ফলে যে আমি তেমনটা বুঝ দিয়েছিলাম সেই ছিলাম, তাই বললো যে ফলের 13টা বুঝ দিচ্ছেন না 45 মিনিট আমি তো বেরোবো। তো যাই হোক 13টা দিচ্ছেন আলহামদুলিল্লাহ ভালো। এখন খাইবা কিভাবে আমার সামনে আগে তাহলে অবশ্যই আপনি তো দাঁড়ায় ওনাকে প্রশ্ন করছে কিছু উত্তর দিতে পারে না, একদম সহজ প্রশ্ন করছে সেটা হলো এই আরজি সংসদীয় সেটা তো দিতে পারেন। তার বেরিয়ে পঁচিশে তারিখে কোথায় আছে সবাই আমাকে কেন 13টা বুঝতেছি আরজি সংসদের কোথায় আছে এটা জানি না। তাই এই কথা বলতেছিলেন আমি তো এখন আমি দাঁড়াই না, আমি তো স্যার আসতে পারি আসা কারণ ঢুকে বামতেই আমার এই সার্টিফিকেট যদি জমা দেন তার কাছে দিয়ে আর সোজা সাইড টেবিলের সামনে যে 2 পেজ দ্বারা সার্টিফিকেট দিয়ে দিচ্ছি, দাঁড়ানোর পরে আমাকে বসার অনুমতি দিচ্ছি, আমি বসছি। হ্যাঁ হ্যাঁ সালাম করে দিয়ে প্রথমে ঢুকার সাথেই তারপরে স্যার অনুমতি দিচ্ছেন বসেন, বসার পরে ওনাদের ধন্যবাদ জানাইছি, জানানোর পরে উনি জিজ্ঞেস করতেছে যে আপনি কি ফার্স্ট টাইম ভাইরাস বলল স্যার তার কথা শুনলি আপনি তো ছিলাম এটা আমার প্রথম তলার পরে বলতেছিল আপনার সিনিয়রের নাম, তা আমি তোমার সিনিয়রের নাম তো এখানে প্র্যাকটিস করছিলাম আপনার সিনিয়রের জন্য ভালো করে বলছি। বলার পরে বলতেছে যে আপনি যে পরীক্ষা দিয়েছেন প্রশ্নপত্র থেকে সবচেয়ে কোন সাইডে আপনি ভালো পরীক্ষা দিচ্ছেন? তখন আমি বলছি স্যার যে প্রশ্ন আমাদের আসছে আমি সব দিকেই আলহামদুলিল্লাহ মোটামুটি ভালো উত্তর করার চেষ্টা করছি। তারপরে বলতেছি যে ঠিক আছে, আচ্ছা আপনি বলেন তো একদম ঢাকা হোটেল যিনি প্রধান উনি আমার সামনে পাশে একটা মামলা দায়ের করা হলো, মামলা দায়ের করার পর নালিশকারী আর শুনানিতে আসেন, তখন এক্ষেত্রে আমরা একটা ফৌজদারি কার্যবিধি ফৌজদারি কার্যবিধি 247 বলা আছে যে নালিশকারী আসেন আসেন যদি না হয় সেক্ষেত্রে আসামিকে খালাস দিতে হলো, তো অন্য কোনো কারণে তাকে মুলতবিও রাখতে হবে। তো উনি আমাকে কনফিউজ করার জন্য বিভ্রান্তি সৃষ্টি করার জন্য বলতেছিলেন সর্বত্র মামলা দায়ের করলে আসামিকে খালাস দিতে স্যার হতে পারে 14 দিনের জন্য কার্যক্রম মুলতবিও রাখতে পারে, তবে স্যার এটা আদালতের বিবেচনা করতেছিলাম। তারা বলতেছে এই ধরনের একটা মামলা তো আমার কাছে আছে,
আচ্ছা, সালাই দিতে পারেন একটু অব্যাহতি দিতে পারেন, সালাই দিতে পারেন নাকি অব্যাহতি দিতে পারেন? আচ্ছা, সালাই দিতে পারেন, অব্যাহতির কোনো সুযোগ ওখানে নাই। তাহলে ক্লাস করে আমার ওই ইংরেজি শব্দের মধ্যে ফেলে দিচ্ছি। স্যার ওখানে অ্যাকুইন্টাল, আমি বলছি অ্যাকুইন্টাল লেখা আছে, পাশে একজন বলতেছে, আবার আমাকে প্রশ্ন হচ্ছে অ্যাকুইন্টাল লেখা আছে না ডিসকাস? স্যার অ্যাকুইন্টাল। এখন পাশে একজন বলতেছে যার মধ্যে আরো রকমের কনফিউশন করে গেছে। হ্যাঁ, পাশে যে সাগর আছে বলতেছে যে উদাহরণটা আপনি দেখেন, আবার বলতেছে বই খুলবো, আমি বলছি জি স্যার হতে পারে। এখন বই বিপদে পড়ছে, আমি তো শিওর হয়ে গেছি, কিন্তু তারপরও মনের ভিতরে কখনো লাগতেছে। তা পাশে যিনি স্যার আছে, স্যার বলতেছে, বলার পর বলতেছে না স্যার জানে বইটা লেখা আছে। যে বলছি তোমার কথা আছে, ঠিক আছে আপনি আসছেন। এটা বলছে আপনি আরেকটা সালাম দিলাম, দিয়ে আমিও কিছু বললাম যে একই কাজ করছি, যে একই ফিরে আসছে সামান্য তখন মানে আগাই ধীরে ধীরে বাইরে চলে আসছে। তো ঠিক আছে, আপনাদের অভিজ্ঞতা শেয়ার করার জন্য ধন্যবাদ। আমরা দেখেন যে জায়গায় ছিলাম, আমরা মাত্রই 247 পড়ছি, 249 পড়ছি। ছিলাম হচ্ছে আপোষ মীমাংসা আছে 345, আর দ্বিতীয় তফসিলের কত কলাম, ষষ্ঠ কলাম, এত দূর পড়ছিলাম। এরপরে মৃত্যুদণ্ড অনুমোদন সম্পর্কে পড়ছিলাম, যে 374 ধারায় মৃত্যুদণ্ডর অনুমোদনের জন্য হাইকোর্টে নথিপত্র প্রেরণ করে অনুমোদন করে কততে, 373-এ। 382টা মনে রাখবেন, 382টা হচ্ছে যে যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি যদি গর্ভবতী মহিলা হন, তাহলে হাইকোর্ট ডিভিশন মৃত্যুদণ্ড স্থগিত করবে এবং এটাকে যাবজ্জীবন কারাদণ্ডে রূপান্তর করতে পারে। তাহলে গর্ভবতী মহিলা যদি মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হন, উনার মৃত্যুদণ্ড কি করতে পারে, স্থগিত করতে পারে। কত ধারায়, 382 ধারায়। আচ্ছা, আমরা মনে রাখবো ডাবল জিওপার্ডি 403 ধারা, দোবারা দোষ নীতি। 403 ধারা দোবারা দোষ নীতি। তো দোবারা দোষ নীতি আসলে কাকে বলে? দোবারা দোষ নীতি হলো যে একবার যদি কোনো মামলায় কাউরে দণ্ড অথবা খালাস দেয়, দুইটা জিনিস মনে রাখবেন, দণ্ড অথবা খালাস, তাহলে ওই একই বিষয় নিয়ে তার বিরুদ্ধে দ্বিতীয়বার মামলা করা যাবে না। আর দ্বিতীয়বার যদি মামলা করা হয়, দ্বিতীয় মামলা বাড়িতে হবে, দ্বিতীয় মামলার বিচার বাড়িতে হবে। তবে দ্বিতীয় মামলার বিচার বাড়িতে করতে হলে প্রথম মামলায় অবশ্যই কিসের আদেশ হইতে হবে, হয় দণ্ড অথবা খালাস। আর মামলার বিচার্য বিষয় কিন্তু একই হতে হবে, চার্জ কিন্তু একই। আগের মামলার চার্জ আর এই মামলার চার্জ হুবহু এক, আগেও 302, এবারও 302, এরকম। তো যদি বলে যে অব্যাহতির ক্ষেত্রে কি 403 ধারা প্রযোজ্য, অব্যাহতির ক্ষেত্রে কাউরে অব্যাহতি দিচ্ছে, অব্যাহতির ক্ষেত্রে কি 403 ধারা প্রযোজ্য কিনা? অব্যাহতির ক্ষেত্রে কিন্তু নতুন মামলা করা যাবে। তো অব্যাহতির ক্ষেত্রে 403 ধারা প্রযোজ্য না, এতটুকুই মনে রাখেন। চলে আসেন আপিল। আপিল, ফৌজদারি আপিল বেশ একটু বড় সড়ই বলা যায়। তো আপিলে যে জিনিসগুলো আপনার মনে রাখতে হবে সেটা হলো যে এইভাবে মনে রাখেন যে দণ্ডাদেশের বিরুদ্ধে আপিল, দ্বিতীয় তৃতীয় শ্রেণীর ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল কার কাছে, চিফ জুডিশিয়ালের কাছে। আর একটা প্রশ্ন এখানে জিজ্ঞাসা করছে ভাইভাতে যে মৃত্যুদণ্ড দেশের বিরুদ্ধে আপিল করবেন কত ধারায়। একজন পরীক্ষার্থীকে জিজ্ঞাসা করছে যে মৃত্যুদণ্ড দেশের বিরুদ্ধে আপিল করবেন কত ধারায়। কত ধারায় জানেন? 410 ধারায় হাইকোর্ট ডিভিশন। মৃত্যুদণ্ডাদেশের বিরুদ্ধে আপিল করতে হবে কত ধারায়? 410 ধারায় হাইকোর্ট ডিভিশন। এখন কেমনে আমি একটু বুঝাই। আমাদের দ্বিতীয় তৃতীয় শ্রেণী ম্যাজিস্ট্রেট দণ্ড দিলে আপিল হবে চিফ জুডিশিয়ালের কাছে 407-এ, 407। প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট বা যুগ্ম দায়রা জজ 5 বছর পর্যন্ত দিলে আপিল হবে দায়রা জজের কাছে 408, 408। আর যুগ্ম দায়রা জজ 5 বছরের বেশি দিলে বা সেডিশন মামলায়, রাষ্ট্রদ্রোহিতা মামলায় ম্যাজিস্ট্রেট কোন শাস্তি দিলে সেই ক্ষেত্রে 408 ধারায় আপিল হবে হাইকোর্টে। কোথায়? হাইকোর্টে। আর দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ যে দণ্ড দেখ না কেন সেই দণ্ডের বিরুদ্ধে আপিল হবে হাইকোর্টে, এটা হলো 410। তো মৃত্যুদণ্ড দেয় দায়রা জজ বা অতিরিক্ত দায়রা জজ, তাহলে আপিল হবে কোথায়? হাইকোর্টে।
কত ধারায়? 410 ধারায়। তাহলে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের কাছে আপিল 407, দায়রা জজের কাছে কত? 408, হাইকোর্টে 408-এও হয়, 410-এও হয়। বুঝছেন? তো এখন যে জিনিসটা, ওই যে কিছু কিছু কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না, কোন কোন ক্ষেত্রে আপিল করা যায় না? গিলটি প্লিডের ক্ষেত্রে আপিল করা যায় না, কত ধারা? 412 ধারা। গিলটি প্লিডের ক্ষেত্রে আপিল করা যায় না, 412। 413-তে আছে যে পেটি কেসের ক্ষেত্রে, তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যায় না। তো তুচ্ছ মামলার ক্ষেত্রে আগে ছিল ওই যে আপনার দায়রা আদালত 1 মাস পর্যন্ত কারাদণ্ড দিলে আপিল করা যায় না, আর দায়রা আদালত, তারপর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, প্রথম শ্রেণীর ম্যাজিস্ট্রেট, এটা 50 টাকা ছিল, এখন হলো 5,000 টাকা। 5,000 টাকা পর্যন্ত অর্থদণ্ড দিলে আপিল করা যায় না। তাহলে দোষ স্বীকারের ক্ষেত্রে আপিল করা যায় না 412, তুচ্ছ মামলার ক্ষেত্রে আপিল করা যায় না 413, সামারি ট্রায়ালে সংক্ষিপ্ত বিচারে যদি 5,000 টাকা পর্যন্ত জরিমানা করে, সংক্ষিপ্ত বিচারে যদি 5,000 টাকা পর্যন্ত জরিমানা করে, তাহলেও আপিল করা যায় না। এটা কত? 414। 414। খালাসের বিরুদ্ধে আপিল আছে 417। খালাসের বিরুদ্ধে আপিল 417। জাস্ট সংক্ষেপে মনে রাখবেন, ম্যাজিস্ট্রেট খালাস দিলে আপিল হবে দায়রা জজ, দায়রা আদালত খালাস দিলে আপিল হবে কোথায়? হাইকোর্টে। ম্যাজিস্ট্রেট যদি খালাস দেয়, আপিল কোথায়? না, ম্যাজিস্ট্রেট খালাস দিলে দায়রা জজ, আর দায়রা আদালত খালাস দিলে হাইকোর্ট। কত ধারায়? 417 ধারায়। এই জায়গায় আর আমরা যেটা মনে রাখবো সেটা হলো যে আপিল, মানে আপনার জামিনের যে বিষয়টা, আপিল আদালত জামিন দেয় 426 ধারায়। তার আগে একটু লেখা রাখেন, আপিল আদালতের ক্ষমতা 423 ধারা। আপিল আদালতের ক্ষমতা 423। আপিল আদালত জামিন দেয়, আপিল আদালত জামিন দেয় কত ধারায়? 426 ধারা। এর মধ্যে যে জিনিসটা ইম্পর্টেন্ট, যে বিচারিক আদালতেই আপনি জামিন চাইতে পারেন আপিলের শর্তে, যদি কারাদণ্ডটা হয় কতদিন জানেন? 1 বছর। যদি কারাদণ্ড যদি 1 বছর হয়, তাহলে আপনি বিচারিক আদালতেই আপিলের শর্তে জামিন চাইতে পারেন। এটা এটা মনে রাখবেন, 426 ধারায় আপিলের শর্তে জামিন, 426 ধারায় যদি বিচারিক আদালতেই চাওয়া যাবে। যদি কারাদণ্ড দেয় কত বছর? 1 বছর। 1 বছর। আচ্ছা, এরপরে আমরা চলে আসি রিভিশনে। আপিল আর এই জায়গা পড়া লাগবে না, যে যা সংক্ষেপে বলছি আল্লাহর রহমতে এতটুকুই হবে। 400 রিভিশন আদালত হলো দুইটা। হাইকোর্ট ডিভিশনের কাছে রিভিশন হলো 439 ধারা, আর দায়রা জজের রিভিশন হলো 439 ক। হাইকোর্ট ডিভিশনের রিভিশন কত ধারা? 439, আর দায়রা জজের রিভিশন 439 ক। আর রিভিশন আদালত জামিন দেয় 435 ধারায়। রিভিশন আদালত জামিন দেয় 435 ধারায়। 435 ধারায় অ্যাকচুয়ালি অনেক কথা আছে। নথি তলব করে, দণ্ড স্থগিত করে, জামিন দেয়, সবকিছুই আছে। রিভিশন আদালত করে 435-এ। যেরকম আপিল আদালতের ক্ষেত্রে যেরকম 426, রিভিশন আদালতের ক্ষেত্রে সেটা হলো 435। আর একটা জিনিস খেয়াল করেন, রিভিশনেরটা ওই খালাসের মতো, ম্যাজিস্ট্রেটের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন হলো দায়রা জজ, আর দায়রা আদালতের যে কোনো আদেশের বিরুদ্ধে রিভিশন হলো হাইকোর্ট। আর রিভিশনের ক্ষেত্রে দায়রা জজের রিভিশনে যে সিদ্ধান্ত দিবে সেটা চূড়ান্ত, সেটার বিরুদ্ধে আর হাইকোর্টে দ্বিতীয় রিভিশন করা যাবে না। বুঝছেন? রিভিশন একবারই করা যাবে। এখন যদি আপনার বলে যে দায়রা আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে, তাহলে দ্বিতীয় রিভিশন তো হাইকোর্টে যাচ্ছে না, তাহলে আর কি প্রতিকার আছে? আর প্রতিকার সামনে পড়বো কোয়াশমেন্ট করে। কোয়াশমেন্ট 561-এ 561 কোয়াতে কোয়াশমেন্টের আবেদন করে। 491 ধারা মনে রাখেন। 491 ধারায় কি আছে বলেন? রিট অফ হ্যাবিয়াস কর্পাস, বন্দি হাজির রিট। বন্দি হাজির রিট
বন্দি হাজির রিট কোথায় দায়ের করতে হয় জানেন? হাইকোর্টে। যদি কোনো ব্যক্তিকে বেআইনি ভাবে আটক রাখে তাহলে বন্দি হাজির রিট করতে পারে যে কোনো ব্যক্তি। কোথায় দায়ের করবে? হাইকোর্টে। আর সেম বিধান আছে বাংলাদেশ সংবিধানের 102 অনুচ্ছেদে। যদি বলে যে বাংলাদেশ সংবিধানের কোথায় রিট আছে, 102 অনুচ্ছেদ, 102 অনুচ্ছেদ। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, 496 ধারা। জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 400 কত ধারা? 96 ধারা। জামিন দিতে বাধ্য, বাধ্য। আরিফ সাহেব রিট করার জন্য দৌড়ে বেড়াচ্ছে মনে হয়। আসে না স্যার, এই কেস আসে না। আজকে কি হয়েছে ভাই? তার পাশ আপনি নিয়ে গেছেন। আমরা দুই দিন ভাই কথা না। সবাই করবে শরীর ফুল ফুল। আচ্ছা, জামিনযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 496 ধারায় জামিন দিতে বাধ্য। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন হলো 497। জামিন অযোগ্য অপরাধের ক্ষেত্রে জামিন 497। 497 ধারায় 3টা গ্রাউন্ড আছে বিশেষ সুবিধা পেয়ে থাকে। 16 বছরের কম, মহিলা বা স্ত্রী লোক, আর একটা হলো অক্ষম অসুস্থ আর কি। এই 3টা ক্ষেত্রে 497 ধারায় বিশেষ সুবিধা পেয়ে থাকে। 16 বছরের কম মহিলা। জি, এই ধারায় জামিন দেওয়া বিবেচনামূলক। জামিন দিতেও পারে, নাও পারে। 498 ধারা মনে রাখবেন। 498 ধারা আগাম জামিন বা অ্যান্টিসিপেটরি বেল। 498 ধারা অ্যাকচুয়ালি 3টা জিনিস আছে, লিখবেন আগাম জামিন, আগাম জামিন, ইংরেজিতে বলে অ্যান্টিসিপেটরি বেল। অবলিক দিয়ে লেখেন ফৌজদারি বিবিধ মামলা, ফৌজদারি বিবিধ মামলা। ফৌজদারি বিবিধ মামলা। অবলিক দিয়ে লেখেন বেল বন্ডের পরিমাণ হ্রাস, বেল বন্ডের টাকার পরিমাণ হ্রাস। বেল বন্ডের টাকার পরিমাণ হ্রাস। এই আলম ভাই, ভাগ্য এখনো সহায় হয় নাই, লাগে আছেন, হয়ে যাবেন একবারে। এমন না যে আপনার যোগ্যতা নাই, যোগ্যতা আছে। আচ্ছা, তো তাহলে আমরা 498 ধারায় যেটা মনে রাখবেন আগাম জামিন। আগাম জামিন কখন চাওয়া হয়? গ্রেফতার পূর্ব জামিন। আগাম জামিন কিন্তু জামিন যোগ্য অপরাধে চাওয়া যায় না। আগাম জামিন চাইতে হবে জামিন অযোগ্য অপরাধে। জামিন অযোগ্য অপরাধে আগাম জামিন চাওয়া যায়। আগাম জামিন কোথায় কোথায় চাওয়া যায়? হাইকোর্টে চাওয়া যায়, তারপরে 498 ধারা মানে এই 2টা আদালত, দায়রা জজ আর হাইকোর্ট। দায়রা জজ আর হাইকোর্ট। দায়রা জজের কাছেও চাওয়া যায়, বাট প্র্যাকটিস করে হাইকোর্টে চাই, কিন্তু দায়রা জজে চাওয়ার কি আছে? সুযোগ আছে। তারপরে লেখছি ফৌজদারি বিবিধ মামলা। ফৌজদারি বিবিধ মামলা কি? ফৌজদারি বিবিধ মামলা হলো যে নিম্ন আদালত যদি জামিন নামঞ্জুর করে, ম্যাজিস্ট্রেট আদালত জামিন দেয় নাই, তাহলে দায়রা জজের কাছে যায় জামিন চাবেন 498-তে। বা ম্যাজিস্ট্রেট আদালত দেয় নাই, দায়রা জজের কাছে চাইলেন 498-তে, দায়রা জজ দেয় নাই, হাইকোর্টে যাবেন কততে? 498। তাহলে যদি কোনো আদালত জামিন নামঞ্জুর করে তাহলে উচ্চ আদালতে জামিন চাইতে হয় কত ধারায়? 498 ধারায়। এবং উচ্চ আদালতে এই যে জামিন চাচ্ছে নামঞ্জুরকৃত আদেশের বিরুদ্ধে, এটা বলে ফৌজদারি বিবিধ মামলা বা ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস। এই কারণে যে কোর্টে ক্রিমিস বলেন বা সিআরমিস বলেন, ওটার সংক্ষিপ্ত পূর্ণ রূপ হচ্ছে ক্রিমিনাল মিসেলেনিয়াস কেস। নিম্ন আদালত জামিন না দিলে উচ্চ আদালতে যায় জামিন চাইবেন 498 ধারায়। আর একটা বিধান আছে 498 ধারায়, সেটা হলো আপনার ওই বেল বন্ডের যে পরিমাণ, বলে যে 50,000 টাকার বন্ডে জামিন দিল, 1 লাখ টাকার বন্ডে জামিন দিল, তো এই পরিমাণটা কমানোর আবেদন করা যায়। এটাও কত ধারায়? 498 ধারায়। তো অ্যাকচুয়ালি 498 ধারায় 3টা ক্ষমতাই
আছে। আর এই জায়গায় আমরা আর একটা জিনিস মনে রাখবো, সেটা হলো 561 ক, ফৌজদারি কার্যবিধির লাস্ট সেকশন 561 ক। এটা হচ্ছে কোয়াশমেন্ট বা হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। লেখেন হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা, 561 ক ধারা হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা। হাইকোর্ট বিভাগের অন্তর্নিহিত ক্ষমতা কোয়াশমেন্ট 561 ক। লাগাই দেন। এখানে একটা বিষয় দেখেন, ফৌজদারিতে মানে অন্তর্নিহিত ক্ষমতা আছে শুধু হাইকোর্ট ডিভিশনের, কিন্তু দেওয়ানিতে ক্ষমতা আছে কার? সকল দেওয়ানি আদালতের। দেওয়ানিতে আছে 151 ধারায়, দেওয়ানিতে আছে সকল দেওয়ানি আদালতের। কত ধারায়? 151 ধারায়। এতটুকু জিজ্ঞেস করে পরীক্ষায় যে বলেন ইনহেরেন্ট পাওয়ার, আপনারা এইভাবে জিজ্ঞেস করে বলেন ইনহেরেন্ট পাওয়ার কোথায় আছে। এখন আপনারা কিন্তু বলে নাই যে দেওয়ানি মামলায় কোথায় আছে, ফৌজদারি মামলায় কোথায় আছে। সো আপনি যে কোনো একটা বলতে পারেন যে ইনহেরেন্ট পাওয়ার আছে ফৌজদারি কার্যবিধির 561 ক ধারায়, তখন উনি আবার পাল্টা প্রশ্ন করবে যে 561 কতে কার আছে? হাইকোর্ট ডিভিশনের। আর কোথায় আছে? দেওয়ানি কার্যবিধির কত ধারায়? 151 ধারায়। দেওয়ানি কার্যবিধির কার কার ক্ষমতা আছে? সকল দেওয়ানি আদালতে। তো এই হলো আমাদের ফৌজদারি কার্যবিধির মোটামুটি খসড়া। এতটুকু আপনারা পড়বেন, আর এডিশনাল নোট আমি দিয়ে দিব। আগামীকাল আসেন, আগামীকাল ফৌজদারি কার্যবিধির আলাদা একটু পড়বো। এতটুকু যদি মাথায় রাখতে পারেন ইনশাল্লাহ ফৌজদারি কার্যবিধি প্রশ্ন টশ্ন আসলে এখান থেকেই আসবে। এবং আগামীকাল আমরা দণ্ডবিধি নিয়ে আলোচনা করব, প্লাস এডিশনাল নোট পাবেন, এই আর কি। তো যদি কোনো প্রশ্ন করার থাকে প্রশ্ন করতে পারেন। আর আপাতত এইগুলাই যাই ভালোভাবে দেখেন, বেশি দেখার প্রয়োজন নাই। এই যে যা যা বললাম এটা যাই বারবার দেখবেন। মানে যা যা মানে বললাম বলতে কি, আপনি তো অনেক জানেন, ধরেন এই জায়গা যা পড়াইনি তাও আপনার জানা আছে, কিন্তু এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। অনেক জিনিস আপনি ভাইবা বোর্ডে গেছেন, আপনারা জিজ্ঞেস করছে কিন্তু আপনি গুছাই বলতে পারতেছেন না। জিজ্ঞেস করছে প্রত্যার্পণ কি, দেওয়ানি কার্যবিধি 144 ধারায় প্রত্যার্পণ আছে, কিন্তু উনার সামনে আপনি বুঝাইয়ে বলতে পারতেছেন না। ভাইবা মানে হলো আমি সংক্ষেপে যাতে উনার এই বিষয়টা কি বুঝাইতে পারি। অনেক জিনিস আপনি জানেন, কিন্তু ওই জায়গা আপনি যদি মুখস্থ করে বলতে চান ওই জায়গা কিন্তু বলতে পারবেন না, কারণ মুখস্থ ওই জায়গা আপনার বেরোবে না, নার্ভাসনেসের কারণে এমনি মুখ দিয়ে বেরোবে না। তো এই জন্য কিভাবে স্বতঃস্ফূর্ত ভাবে বলা যায় এটা হয়ে যাবে ইনশাল্লাহ। কি বিথিকা? বিচারপতিদের ভাষা এতটা স্পষ্ট, মানে শুদ্ধ তাদের সাথে কথা বলতে হবে কিভাবে, তাদের নিজের আবিষ্কার আসে ওই জন্য এই বিথিকা যাই বলবেন যে আমারে আপনি চেনেন, ইউটিউবে সারা দেশের লোকজন আমারে চেনে, আমি সেই বিথিকা। স্যার বিথিকা দিদি পাশ করছে, খুব খুশি হয়েছে আমরা দুইজনে, বিশ্বাস দুইজনে বের হয়ে গেলাম স্যার। যাক, আপনারা চূড়ান্ত পর্বে বেরিয়ে যান, সেই দোয়া রইলো। তো আজকে এ পর্যন্তই, ভালো থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।